আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি আলোচনা করছি ঢাকা বোর্ড 2025-এর গণিত প্রশ্নের সৃজনশীল অংশের ক বিভাগ অর্থাৎ বীজগণিতের অংশ নিয়ে। এখানকার প্রথম যে প্রশ্নটি আছে, বলা হয়েছে a is equal to x such as x belongs to n such as x square greater than 7 এবং x cube less than 190. বি আরেকটা সেট দেয়া আছে x such as x belongs to z such as x square less than or equal to 4. আর এস একটা হচ্ছে অন্যয় বা রিলেশন দেয়া আছে যেখানে এক্স ওয়াই আকারের ক্রোমোজোমগুলো এর উপাদান হবে such as x belongs to b, y belongs to b এবং y minus x equal to -1 এদের মধ্যে এই সম্পর্কটা থাকবে। এন্ড ক নম্বর প্রশ্নে c is equal to y belongs to n such as y square plus 3y plus 2 is equal to 0 এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তো সি সেটটা এখানে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে, আমরা এটাকে তালিকা পদ্ধতিতে বের করব। সি সেটের উপাদানগুলো এই যে এখানে যে সমীকরণটা দেয়া আছে y স্কয়ার প্লাস 3y প্লাস 2 is equal to 0, এই সমীকরণটা সমাধান করলেই সি সেটের উপাদানগুলো কি কি সেটা বের হবে। সি সেটে বর্ণিত সমীকরণটা আমরা লিখে নিয়েছি। তারপর এটা খুব সহজ একটা সমীকরণ, মিলি টার্মের মাধ্যমে সমাধান করা যায়। 3y কে ভেঙে আমরা 2y প্লাস y লিখতে পারি। 2 আর 1 গুণ করলে দুই পাশের পদ দুইটার যে গুণফল সেই গুণফলের সমান হয় 2y স্কয়ার। আবার এই দুইটা পদ যোগ করলে 3y এর সমান হয়। তো মিডল টার্মে যেমন করে ভাঙতে হয় সেভাবে করে ভেঙে নেওয়া হয়েছে। তারপর প্রথম দুইটা পদ থেকে যদি আমরা y কমন নেই তাহলে এখানে y প্লাস এখান থেকে থাকবে হচ্ছে 2, আর এখান থেকে 1 কমন নিলে হচ্ছে y প্লাস 2 থাকবে ইকুয়াল টু 0। তারপর এই দুইটা অংশ থেকে আবার y প্লাস 2টা যদি কমন নেই তাহলে এখান থেকে y আর এখানকার হচ্ছে প্লাস 1 থাকবে। তো এখন দুইটা রাশির গুণফল 0, তো তাহলে যে কোনো একটা 0 হতে পারে। y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 অথবা y প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা y এর মান পাচ্ছি হলো -2 আর এই অংশ থেকে y এর মান -1। তো y এর দুইটা মান পাওয়া গেছে। নির্ণেয় সেট তাহলে যে সি সেটটার কথা বলা হয়েছিল সেটার উপাদানগুলো তাহলে হচ্ছে -2 আর -1। তো এটাই হচ্ছে নির্ণেয় সেট। খ নম্বর প্রশ্নে পাওয়ার অফ এ অর্থাৎ এ সেটের শক্তি সেট নির্ণয় করতে বলা হয়েছে। তো এ সেটটা উদ্দীপকে যেমনটা দেয়া ছিল সেটা এই যে এখানে লিখে নেওয়া হয়েছে। এ সেটের উপাদান হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর উপাদানের বর্গ করলে 7-এর থেকে বড় হবে আর সেটার ঘন করলে 190 থেকে ছোট হবে। এই সমস্ত শর্ত মেনে আমরা এ সেটের উপাদান কি কি হয় সেগুলো বের করব। যেহেতু এটা ন্যাচারাল নাম্বার বলা হয়েছে, তো ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 এরকম হতে পারে। তো আমরা পর্যায়ক্রমে এই ন্যাচারাল নাম্বারগুলো বসিয়ে তারপরে দেখি যে কোন মানগুলো গ্রহণযোগ্য। x যদি 1 হয় তো সেই ক্ষেত্রে x স্কয়ারের মান 1ই হয়, তো সেটা তো 7-এর থেকে বড় হয় না। যেহেতু এই যে এখানে x স্কয়ারের মান 7 থেকে বড় বলেছিল, তো আমাদের x স্কয়ারের মানটা 7 থেকে বড় হতে হবে। এটা যেহেতু হচ্ছে না তার মানে এটা গ্রহণযোগ্য মান নয়। x এর মান 2 হলে সেই ক্ষেত্রে x স্কয়ার মান হচ্ছে 4, এটাও 7-এর থেকে বড় হয় না, তার মানে এটাও গ্রহণযোগ্য মান না। প্রথম গ্রহণযোগ্য মান পাবো আমরা হচ্ছে x এর মান যখন 3 হবে, সেই ক্ষেত্রে x স্কয়ারের মান 9 হয় অর্থাৎ 7 থেকে বড় হয়। আবার যেহেতু এখন প্রথম শর্তটা মিলেছে, আমরা দ্বিতীয় শর্তটাও চেক করে দেখব। x কিউব ইজ ইকুয়াল টু 27 হয় অর্থাৎ 3 এর কিউব করলে 27 হয়, এটা তো অবশ্যই 190 থেকে ছোট, তার মানে দ্বিতীয় শর্তটাও মিলে যাচ্ছে। তো এটা গ্রহণযোগ্য মান অর্থাৎ x এর মান 3, এটা গ্রহণযোগ্য। আবার x এর মান 4 হলে সেই ক্ষেত্রে x স্কয়ার মান 16 হয়, সেটা 7 থেকে বড়, আর x কিউবের মান হয় হচ্ছে 64, এটা 190 থেকে ছোট, তাহলে এটাও একটা গ্রহণযোগ্য মান। তারপর x এর মান 5 হলে সেটাও গ্রহণযোগ্য হয়, x স্কয়ার 25 যা 7 থেকে বড়, আর x কিউব হচ্ছে 125 যেটা 190 থেকে ছোট। তাহলে 3 4 5 তিনটা গ্রহণযোগ্য মান পেয়েছি। এরপর আরো যদি হিসাব করি, x এর মান যদি 6 হয় সেই ক্ষেত্রে x স্কয়ারের মানটা গ্রহণযোগ্য হয়, কিন্তু x কিউব অর্থাৎ 6 কিউব করলে 216 হয়ে যায়, যেটা 190 থেকে বড়, 190 এর ছোট না। তো তাহলে এটা তো আর গ্রহণযোগ্য হচ্ছে না। এখন যতই বড়র দিকে যাব তো সেটা x কিউবের মান 190 থেকে বড় আসতেই থাকবে, তো আর গ্রহণযোগ্য মান পাওয়া যাবে না। এই কারণে আর হিসাবের প্রয়োজন নেই। তো তাহলে এখানে আমরা গ্রহণযোগ্য মান পেয়েছি হলো 3 4 আর 5, অর্থাৎ সেট এ হচ্ছে 3 4 5। আমাদের বের করতে হবে এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। তো পাওয়ার অফ এ আমরা জানি শক্তি সেট নির্ণয় করতে হয় কিভাবে, যে এই মূল সেটটার থেকে যতগুলো উপসেট তৈরি করা সম্ভব সবগুলো উপসেট মিলে যদি একটা বৃহত্তর সেট গঠন করা হয় তাহলে সেটাই হচ্ছে তার পাওয়ার সেট বা শক্তি সেট। তো প্রথমত আমরা যদি একটা করে উপাদান নেই 3, তারপরে 4 5, এগুলো এক একটা উপসেট। আবার যদি দুইটা করে উপাদান নেই 3 4 3 5
4 5 এরকম তিনটা সেট পাওয়া যাবে, দুইটা করে উপাদান নিয়ে। আবার এ সেট নিজেই নিজের একটা উপসেট, আর ফাঁকা সেট প্রত্যেকটা সেটেরই উপসেট হয়। তো এই সব মিলে যদি আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এটাই হচ্ছে এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। একের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে এস অন্বয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। এস অন্বয়টা যেভাবে প্রশ্নে দেয়া আছে, আমরা এই যে এখানে লিখে নিয়েছি, এক্স ওয়াই আকারের ক্রোমোজোর হবে এস অন্বয়ের উপাদানগুলো, যেখানে এক্স এবং ওয়াই দুইটাই বি সেটের উপাদান হবে, এবং এদের মধ্যে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু -1 এরকম একটা সম্পর্ক থাকবে। বি সেটটা প্রশ্নে দেয়া আছে হলো এক্স সাচ এজ এক্স বিলংস টু জেড such as x square less than or equal to 4. z মানে হচ্ছে ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সবই হয়, শুধু ভগ্নাংশ বাদ দিয়ে। তো 0, +-1 আর +-2 এই তিনটা হচ্ছে এই সেটের উপাদান হবে। কারণ এটা আর মানে ভেঙে দেখানো হয়নি, কারণ এখানে মূল কাজটা হচ্ছে ওই যে অন্বয় নির্ণয় করার কাজ। তো এই কারণে বি সেটের উপাদানগুলো আমরা মনে মনে হিসাব করে বের করে ফেলেছি। তারপরে একটু হিসাবটা বুঝিয়ে দিচ্ছি যে এক্স এর মান যদি 0 হয়, তাহলে যেখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0ই হবে, সেটা তো 4 থেকে ছোট, তার মানে 0 এটা গ্রহণযোগ্য মান। এক্স এর মান +1 অথবা -1, যেহেতু পূর্ণ সংখ্যা বলেছে সেটা ঋণাত্মকও হতে পারে, তো সে কারণে একবারে প্লাস মাইনাস দুইটাই হিসাব করছি। আর +1 বা -1 যেটারই স্কোয়ার করি না কেন সেটা তো 1ই হবে, আর সেটা 4 থেকে ছোট, তার মানে +-1 সেটাও গ্রহণযোগ্য মান। এভাবে করে +-2 যদি নেওয়া হয়, স্কোয়ার করলে 4 হয়। তো এখানে যেহেতু এই যে সমান চিহ্ন দেওয়া আছে, তো সেটা 4 এর সমান হলেও গ্রহণযোগ্য, অর্থাৎ +-2 এটাও গ্রহণযোগ্য। এরপরের মানগুলো +-3 হলে সেটা আর গ্রহণযোগ্য হবে না, +-3 স্কোয়ার করলে 9 হয়ে যায়, 4 এর থেকে তো আর ছোট বা সমান হচ্ছে না। তো এটাকে আর একটু ভেঙে আমরা এভাবে লিখতে পারি, প্লাস মাইনাস মানগুলো যদি আলাদা করে লিখি, ছোট থেকে বড় সাজিয়ে লেখা হয়েছে -2, -1, 0, 1, 2। এই হচ্ছে বি সেটের উপাদান। আর এস অন্বয়ের মধ্যে যে এক্স ওয়াই এর যে সমীকরণ দেয়া আছে, যে সম্পর্কটা দেয়া আছে y মাইনাস এক্স ইকুয়াল টু -1, এখান থেকে আমরা y এর মান লিখতে পারি x -1, মাইনাস এক্সটা এই পাশে এসে প্লাস এক্স হয়েছে, আর -1 ডান পাশে তো -1 ছিলই। এখন এই সমীকরণে আমরা x এর বিভিন্ন মান বসিয়ে y এর মান বের করব। x এর মান কোনগুলো বসাবো, যেহেতু প্রশ্নে বলেছে যে x বিলংস টু b, তো b সেটের যে সমস্ত উপাদান আমরা এই যে এখানে বের করলাম কেবল এইগুলো উপাদান, এগুলোকে x এর মান হিসেবে বসাবো। তো আমরা এখানে লিখেছি যে প্রত্যেক x বিলংস টু b এর জন্য y এর মান নির্ণয় করি। এরকম একটা চার্ট তৈরি করা হয়েছে, যেখানে x এর মান হিসেবে b সেটের উপাদানগুলো বসানো হয়েছে -2, -1, 0, 1, 2। এরপর এই সমস্ত মান এই যে এই সমীকরণে বসিয়ে y এর মান কত হয় সেটা হিসাব করে এই চার্টের নিচের অংশে লেখা হয়েছে। যেমন ধরো x এর মান যখন আমরা -2 বসাই, -2, -1 ইকুয়াল টু -3 হয়, অর্থাৎ y এর মান হচ্ছে -3। এইভাবে করে x এর মান যদি -1 বসানো হয়, -1, -1 মিলে -2 পাওয়া যায়। তো এইভাবে বাকি হিসাবগুলো করা হয়েছে। এখন খেয়াল করো যে এখানে যে y এর যে সমস্ত মান আমরা ওই যে সমীকরণ থেকে হিসাব করে বের করলাম, তার মধ্যে এই যে -3 এই মানটা, এটা তো b সেটের মধ্যে নাই। এখন প্রশ্নে যেহেতু y বিলংস টু b দেয়া আছে, অর্থাৎ y সেটকেও b সেটের মধ্যে থাকতে হবে। তো এই -3 যেহেতু b সেটে নাই, এই কারণে এই ক্রোমোজোরটা গ্রহণযোগ্য হবে না, xy এর এই মান অর্থাৎ এই ক্রোমোজোরটা গ্রহণযোগ্য হবে না। আমরা লিখেছি -3 নট বিলংস টু b, যেহেতু -3 নট বিলংস টু b, সেহেতু এই -2, -3 এই ক্রোমোজোর নট বিলংস টু এস অন্বয়। তো এটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে -1, -2, 0, -1, 1, 0 আর হচ্ছে 2, 1, এগুলোই হচ্ছে নির্ণেয় অন্বয়ের উপাদানগুলো। তো সেটা লিখেছি, অন্যের উপাদানগুলো এরকম ক্রোমোজোর আকারে লিখতে হয়, আর বাইরে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট। তারপর এটার ডোমেন নির্ণয় করতে বলেছে। ডোমেন মানে হচ্ছে অন্যের এই যে উপাদানগুলোর প্রথম উপাদান, ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান নিয়ে গঠিত সেট, -1, 0, 1, 2 এগুলো হচ্ছে প্রথম উপাদান। এই উপাদান নিয়ে গঠিত সেট, সেটাই হচ্ছে ডোম এস অথবা এস অন্যয়ের ডোমেন। বীজগণিতে 2 নম্বর প্রশ্নটাতে উদ্দীপকে b = 2, c = 8, d = 3 আর p = 8/3 এই মানগুলো দেয়া আছে। ক নম্বর প্রশ্নে log 3 to the power x² - 7 = 2 হলে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রশ্নটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা log
তুলে দিব, অর্থাৎ লগারিদম থেকে সাধারণ সূচকীয় সংখ্যায় নিয়ে এসে তারপর সেখান থেকে এক্স এর মান বের করার চেষ্টা করব। তো লগারিদম থেকে সাধারণ সূচকে আসার সিস্টেম হচ্ছে কি, যে লগের যেটা ভিত্তি থাকে তার উপর এই যে এই পাশের সংখ্যাটা পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ 3 স্কয়ার, আর যেটা লগের আর্গুমেন্ট বা পাওয়ার আছে সেটা হচ্ছে আরেক সাইডে চলে যাবে, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস 7 ইজ ইকুয়াল টু এই যে 3 স্কয়ার। 3 স্কয়ার মানে হচ্ছে 9, এই পাশের -7 এটাকে ডান পাশে নিয়ে +7 করতে পারি, 9 আর 7 যোগ করে হয় হচ্ছে 16। এক্স স্কয়ারের মান 16, তাহলে এক্স এর মান হবে হচ্ছে স্কয়ারটাকে এই পাশে আনলে প্লাস মাইনাস রুট ওভার হবে, 16 এর রুট করলে হচ্ছে 4, তাহলে +-4। তা এখন ভাবতে পারো যে লগারিদম তো ঋণাত্মক সংখ্যার জন্য প্রযোজ্য না, তাহলে এখানে প্লাস মাইনাস কেন দিলাম, বা এক্স এর মান -4 সেটা কি গ্রহণযোগ্য হবে কি না। এখন এই যে প্রশ্নটা একটু খেয়াল করো, প্রশ্নের মধ্যে এখানে এক্স স্কয়ার আছে, তো এক্স এর মান প্লাস হোক অথবা মাইনাস হোক, যেহেতু এখানে স্কয়ার আছে তো দুইটার বেলাতেই +4 বা -4 দুইটার বেলাতেই স্কয়ার করলে তো সেটা প্লাসই হয়ে যাবে। তো সেই কারণে এখানে এক্স এর মান ধনাত্মক বা ঋণাত্মক দুইটা মানই গ্রহণযোগ্য, অর্থাৎ ক নম্বর প্রশ্নের উত্তর তাহলে +-4। খ নম্বর প্রশ্নটা হচ্ছে b⁻12 বাই d⁻16 ডিভাইডেড বাই p বাই c টু দ্য পাওয়ার হোল টু দ্য পাওয়ার 16 ইজ ইকুয়াল টু 2c হোল টু দ্য পাওয়ার x-3। এরকম একটা সমীকরণ দেয়া আছে, এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা সমাধান করতে গেলে আমাদের প্রথমত এই যে b c d আর p এর যে মানগুলো উদ্দীপকে দেয়া আছে সেগুলো প্রয়োজন, আমরা এগুলো লিখে নিয়েছি একটু। এখন প্রশ্ন যেটা আছে, সমীকরণ যেটা আছে সেটা লিখে তারপর সেখানে এই b c d p এগুলোর মান বসিয়ে দেওয়া হয়েছে। b এর মান হচ্ছে 2, তারপর নিচে d এর মান হচ্ছে 3, তারপর এখানে p আর c এর মান, p এর মান হচ্ছে 8/3, c এর মান হচ্ছে 8, ডান পাশে একটা c আছে সেখানে c এর জায়গাতে 8 মান বসানো হয়েছে, আর উপরে x-3 পাওয়ার যেমনটা ছিল সেটা রইল। এবারে এখানে 2⁻12 3⁻16 এগুলো থাকলো। এখন এই যে ব্র্যাকেটের মধ্যে 8/3 তার সাথে আবার এই 8টা ভাগ অবস্থায় আছে, তো এটা গুণ চিহ্ন দিয়ে যদি উল্টিয়ে দেই 1/8 হবে, তাহলে এই 8 আর উপরের এই 8 কেটে 1/3 পাবো এখানে, তারপর এই 16 পাওয়ার। আর ডান পাশে হচ্ছে কি, এখানে এই যে 8 আর 2 গুণ অবস্থায় ছিল, 8 2 16, তারপর x-3 পাওয়ার। 16কে আবার আমরা 2⁻4 লিখতে পারি, উপরের x-3 পাওয়ার সেটা রয়ে গেল। এখন এই যে এখানে যে ভাগ অবস্থা, ভাগ চিহ্নটা আছে, এটাকে গুণ চিহ্ন দিয়ে 1/3টাকে উল্টে দিতে পারি। 1 এর উপর 16 পাওয়ার দিলে তো 1ই হয়, আর 3 এর উপর 16 পাওয়ার দিলে 3⁻16, আর এটা উল্টে গেলে 3⁻16টা উপরে যাবে, নিচে 1 হবে, তো নিচে 1 এটা তো না লিখলেও চলে। তাহলে এখানকার এই যে 3⁻16 এটা উপরের সংখ্যা, আর এখানকার 3⁻16 এটা হচ্ছে নিচের সংখ্যা। এগুলো কেটে দিলে এই পাশে বাম পাশে শুধু 2⁻12 থাকবে, আর ডান পাশে 2 টু দ্য পাওয়ার, এখানে এই যে পাওয়ারের সাথে পাওয়ারটা গুণ করে দেওয়া হয়েছে, 4x - 3 4 12, 2⁻4x - 12 হয়। তো দুই পাশেই তাহলে ভিত্তি 2, আমরা ভিত্তি 2 বাদ দিয়ে যে পাওয়ারগুলো আছে সেগুলো সমান আকারে লিখতে পারি। কাটাকাটি করার পরে যে এই বাকি যা থাকে সেটা একটু ফ্রেশ করে লেখা হয়েছে, তারপর দুই পাশ থেকে ভিত্তি 2 বাদ দিয়ে দিলে আমরা এখানে যে 12 ইজ ইকুয়াল টু এই 4x - 12 এই মানটা পাবো। -12 এটাকে আরেক পাশে নিয়ে আসলে এই 12 এর সাথে যোগ হয়ে যাবে, আর 4x-টাকে এক পাশে রেখে দিয়েছি। 4x ইকুয়াল টু তাহলে 12 আর 12 যোগ করে হচ্ছে 24, তাহলে x ইজ ইকুয়াল টু 4, ওই পাশে গিয়ে 24 এর সাথে ভাগ করে 4 6 24, অর্থাৎ x এর মান পেলাম হচ্ছে 6। তারপরে গ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে log 10 টু দ্য পাওয়ার √b প্লাস log 10 টু দ্য পাওয়ার √c মাইনাস log 10 টু দ্য পাওয়ার d ডিভাইডেড বাই log 10 টু দ্য পাওয়ার 2c মাইনাস log 10 টু দ্য পাওয়ার d স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনভার্স। তো এটার জন্য আমাদের ওই বি সি ডি তারপরে পি, এগুলোর পি অবশ্যই এখানে নাই, তো বি সি ডি এর মান প্রয়োজন হবে। তো সেই মানগুলো যেহেতু একবার লিখেছি, তো এখানে লিখে নেই, ইচ্ছা করলে আবার লিখে নিতে পারো। বাম পক্ষ যেটা আছে সেটা লিখে নেওয়া হয়েছে, তারপর এখানে যে বি সি ডি এগুলোর মান বসিয়ে দেওয়া হয়েছে সেকেন্ড লাইনে। মান বসানোর পর এবার খেয়াল করো যে এইখানে log 10 সবগুলোতে পদে log 10 আছে, log 10টা যদি আমরা কমন নিয়ে নিই, √2, তারপর এখানে হচ্ছে √8, তারপরে এখানকার হচ্ছে 3, এখানে যে এই পদ দুইটা যোগ অবস্থায় আছে, লগ কমন নিলে সেগুলো গুণ হয়ে যায়, আর যেখানে বিয়োগ আছে সেখান থেকে লগ কমন নেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে হচ্ছে ভাগ হয়ে যাবে। আবার নিচে 2c মান বসালে এখানে 2 × 8 হয়, 2 × 8, এখান থেকে ওই যে নিচের দুইটা পদ সেখান থেকে log 10 কমন নেওয়া হয়েছে, log 10 কমন দিয়ে যে 2 × 8, তারপরে এখানে যেহেতু বিয়োগ আছে এই 3 স্কয়ারটা তার সাথে ভাগ হয়ে যাবে। এবার এই
উপরে নিচে ব্র্যাকেটের ভেতরে একটু যদি হিসাব করি, √2 ইন্টু √8 এই দুটা গুণ করলে √16 হয়, তারপরে ডিভাইডেড বাই 3, নিচে 8 দুগুণে 16কে 3 স্কোয়ার অর্থাৎ 9 দিয়ে ভাগ। 16 ভাগ করলে রুট করলে হচ্ছে 4 হয়, তার সাথে এই যে 3 এটা ভাগ অবস্থায় থাকলো। নিচে এই 16 ডিভাইডেড বাই 9 এটাকে আমরা এই যে এরকম একটু উপর নিচ ভগ্নাংশ আকারে লিখেছি। এখন হচ্ছে যে কি করতে পারি, 16/9 এটাকে আমরা 4/3 হোল স্কয়ার লিখতে পারি। লিখলে হবে কি, এখানে যে লগের আর্গুমেন্ট এটা, তার উপরে এইটা পাওয়ার, তো লগের আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার থাকে সেটাকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি। সেই কাজটা এই যে করা হয়েছে, 2 log 10 to the power 4/3, আর উপরে যেমনটা ছিল সেটাই রইল। তো এই যে উপরের এই পদ আর নিচের এই 2 বাদ দিয়ে বাকি অংশটুকু সেম, তো সেটা কেটে দিলে 1/2 পাওয়া যাবে। 1/2 মানেই 2 ইনভার্স, তো যেটা ডান পক্ষের সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান, আমরা সেটা প্রমাণ করলাম। ক বিভাগের 3 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেয়া আছে n = √2n/y - 1, আর একটা ধারা দেয়া আছে 4 + 7 + 10 +... একটা সমান্তর ধারা বলা হয়েছে। এখন ক নম্বর প্রশ্নে আছে হচ্ছে 1³ + 2³ + 3³ +... এইভাবে করে +10³ পর্যন্ত এই ধারাটার সমষ্টি নির্ণয় করতে হবে। তো ধারাটা হচ্ছে যে এইটা, তো এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টির ধারা, যেটার মধ্যে 10টা পদ আছে 10 পর্যন্ত। তো আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র জানি, এটাকে Sn দিয়ে প্রকাশ করতে পারি। সূত্র হচ্ছে n × n+1 / 2 হোল স্কয়ার। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্র আছে সেই সূত্রটার উপরেই হোল স্কয়ার দিয়ে দিলেই ঘনের সমষ্টির সূত্রটা হয়ে যায়। দুঃখিত। তো আমাদের এখানে হচ্ছে n এর মান 10, যেহেতু এখানে যে ধারাটা 10 পর্যন্ত দেওয়া আছে, 1 2 3 এভাবে করে 10 পর্যন্ত গেলে 10টা পদই হবে। তো n এর মান হচ্ছে 10, ডান পাশে যেখানে যেখানে n আছে সেখানে আমরা 10 মান বসিয়ে যদি হিসাব করি তাহলেই আনসার পেয়ে যাব। এখানে 2 এর সাথে 10 কাটলে 5, 10 আর 1 যোগ করে 11, 5 আর 11 গুণ করলে হচ্ছে 55, উপরে স্কয়ার আছে, স্কয়ার করলে পাবো হচ্ছে 3025। খ নম্বর প্রশ্নে দেখাতে বলা হয়েছে n = উপরে আছে হচ্ছে √1 + y + √1 - y, আর নিচে √1 + y - √1 - y। উদ্দীপকে যেই তথ্যটা দেয়া আছে এই সম্পর্কিত n সম্পর্কিত, সেটা এই যে এখানে দেখতে পাচ্ছ লিখে নিয়েছি। এখন এই যে ডান পাশের অংশ থেকে আমরা প্রথমে √টা তুলতে চাই, তো তার জন্য আমাদের উভয় পক্ষে বর্গ করতে হবে। এই পাশে বর্গ করলে √, উঠে যাবে, আর এই পাশে n এর বর্গ করলে হচ্ছে n²। এরপরে আমরা এই যে -1 এটাকে বাম পাশে নিয়ে এসেছি, তারপর উভয় পক্ষকে 2n দিয়ে ভাগ করেছি। এ পাশে 2n ভাগ, এ পাশে যদি 2n ভাগ করি তাহলে উপর নিচ থেকে 2n কাটা যাবে, উপরে থাকবে 1 আর নিচে এই y। তারপরে আমরা যোজন বিয়োজন করেছি, n² + 1 এটা ছিল লব, তার সাথে যে হর 2n যোগ, আবার লব বিয়োগ হর, যোজন বিয়োজন। ডান পাশেও একই কাজ, লব যোগ হর আর লব বিয়োগ হর। এখানে একটু সাইড নোট দিয়ে দিতে পারো, যেহেতু এটা বিশেষ পদ্ধতি, এই পদ্ধতির কথা এখানে সাইড নোট হিসেবে সেটা লিখে দিতে পারো। এবারে একটু সাজিয়ে এইভাবে করে লিখতে পারি n², তারপরে এই যে এই +2n এটাকে মাঝখানে 2 × n × 1 এইভাবে করে লিখতে পারি, আর এই যে 1টাকে 1² লিখতে পারি। এটা সূত্রের ফর্মে সাজিয়ে রাখা হয়েছে, a² + 2ab + b²। নিচেও ওই একই রকমই, শুধু এখানে মাইনাস আছে 2n এর আগে, তো সেখানে মাইনাস দেওয়া হয়েছে। a² - 2ab + b², এই সূত্রে পড়বে, a - b হোল স্কয়ার সূত্রে পড়বে। উপরে হচ্ছে n+1 সূত্রানুসারে n+1 হোল স্কয়ার, আর নিচে n - 1 হোল স্কয়ার। ডান পাশে যেমনটা ছিল 1 + y / 1 - y, সেটা এরকম থাকলো। এখন এখানে এই যে উপর নিচে লব আর হর দুইটা অংশেই তো স্কয়ার আছে, তাহলে এটাকে আমরা হোল স্কয়ার বিবেচনা করতে পারি। সেটা ডান পাশে গেলে √ওভার হবে, তো √টা উপরে নিচে আলাদাভাবে দেওয়া হয়েছে। এরপর আমরা যদি সেকেন্ড টাইম আরেকবার যোজন বিয়োজন করি, লব যোগ হর আর নিচে লব বিয়োগ হর, এটা বিয়োগ চিহ্ন দেওয়ার পরে পরের চিহ্ন খেয়াল রাখতে হবে, হরের ভিতরে যে মাইনাস ছিল সেটা মাইনাস এখানে প্লাস হয়ে গেছে। আবার এখানেও সে একই কাজ, লব যোগ হর, নিচে লব বিয়োগ হর। এই মাইনাসের জন্য আবার এটার ভেতরের হিসাবটা কিন্তু, ভেতরের চিহ্ন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে না, কারণ √ওভার তোলার পরে তারপরে এই মাইনাস দিয়ে এটা গুণ করা সম্ভব, কিন্তু √ওভার তো আর তোলা হয় নাই, তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন এখানে এই যে n যোগ করে হচ্ছে 2n, 1 - 1 কাটা যাবে, আর নিচে হচ্ছে দুইটা n কাটা যাবে, 1 1 2, আর ডান পাশে যেমনটা ছিল সেটাই রইল। এখানকার উপর নিচ থেকে যদি আমরা 2 কেটে দিই তাহলে n এর মান যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে বা দেখাতে বলা হয়েছে সেটার সমান হয়ে যাচ্ছে, তো আমরা সেটা দেখালাম।
এখানকার শেষ প্রশ্নে সমান্তর ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 714 হলে n এর মান নির্ণয় করতে বলেছে। তো সমান্তর ধারাটা যেটা উদ্দীপকে দেয়া আছে 4 + 7 + 10 + ডট ডট ডট, খুবই সহজ একটা ধারা। ধারাটার প্রথম পদ দেয়া আছে হলো 4, এ দিয়ে প্রকাশ করলাম সেটা, আর সাধারণ অন্তর, পাশাপাশি দুইটা পদের বিয়োগফল, পরের পদ থেকে আগের পদ বিয়োগ করতে হয় সাধারণ অন্তর বের করতে গেলে। তো 7 থেকে 4 মাইনাস করলে পাবো হচ্ছে 3। সাধারণ অন্তর জানি আমরা যে ডি দিয়ে প্রকাশ করা হয়, ডিফারেন্স। এখন প্রশ্নে এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে হলো 714। এই তথ্যটা লিখে নিয়েছি, ধারাটার n সংখ্যক পদের সমষ্টি 714। n সংখ্যক পদের সমষ্টি সমান্তর ধারার সূত্রানুসারে আমরা জানি n/2 × 2a + n-1 × d। সূত্রটা লিখেছি, আর ডান পাশে যেহেতু এটা সমষ্টি 714 দেয়া ছিল, ডান পাশে সেই 714 রইল। আমরা এখানকার a আর d এর মান জানি, সেই মান বসিয়ে দিয়েছি। a হচ্ছে 4 আর d হলো 3। তাহলে এখানে 4 × 2 = 8, তারপর এখানে 3 দিয়ে গুণ করে দিলে 3n - 3 অক্ষে 3 অর্থাৎ 3। ডান পাশে 714 সেটা থাকলো। তারপরে এখানকার এই যে নিচের যে 2 আছে ভাগ অবস্থায়, এই 2টাকে আমরা ডান পাশে নিয়ে আর গুণন করেছি, 1428 হয় 714 সাথে গুণ করে। আর এই ব্র্যাকেটের মধ্যে 8 থেকে 3 মাইনাস করলে 5, 3n প্লাস 3n। 3nটা আগে লিখেছি, আর এই যে এটা +5 হয় সেটাকে একটু পরে লিখেছি। বাইরে এখানে যে n আছে, নিচের 2টা তো ওই পাশে গিয়ে গুণ হয়ে গেছে। এই বাইরের যে n সেটা এখন এই ব্র্যাকেটের অংশের সাথে যদি গুণ করে দেই, 3n² + 5n। আর ডান পাশে যে 1428 ছিল সেটা বাম পাশে এসে বিয়োগ হয়ে গেল, ডান পাশে রইল তাহলে 0। এবারে এটাকে মিডল টার্ম করা যায়। মিডল টার্ম একটু বেশ কঠিনই, এটা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে তোমরা করতে পারো। মিডল টার্ম করলে এখানে +68 আর -63 নিয়ে এটাকে ভাঙা যাবে। দুই পাশের রাশি, দুই পাশের পদ দুইটা গুণ করলে যা হবে, মাঝখানে এই দুইটা গুণ করলেও সেই একই জিনিসই পাওয়া যাবে। আবার এই দুইটার যোগফলও তো এই যে 5n + 5n এটাই হয়। তো মিডল টার্ম এর রাশি যে নিয়মে ভেঙে মিডল টার্ম করতে হয় সেই অনুযায়ী এটা ভাঙা হয়েছে। তারপরে প্রথম দুইটা পদ থেকে একটা শুধু n কমন নেওয়া যায়। n কমন নিলে এখানে 3n, এখান থেকে হচ্ছে +68 থাকে। তারপর এই পরের দুইটা পদ থেকে 21 কমন নেওয়া যায়। 63 কে 21 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 হয়, 3n মাইনাস কমন নেওয়া হয়েছে, মাঝখানে এটা প্লাস হয়ে যাবে। 1428 থেকে 21 কমন নিলে পাবো 68। তারপর এখানকার এই যে 3n + 68, এখানকার 3n + 68 সেটা কমন নেওয়া হয়েছে। কমন নিলে এখান থেকে থাকবে হচ্ছে n - 21, n - 21 = 0। তো দুইটা রাশির গুণফল 0 হলে তাদের মধ্যে থেকে যে কোনো একটা 0 হতে পারে। 3n + 68 এটাও 0 হতে পারে, আবার n - 21 এটাও 0 হতে পারে। এটা যদি 0 হয়, এখান থেকে 68টা প্রথমে ডান পাশে গিয়ে মাইনাস হবে, এরপর 3টা ডান পাশে গিয়ে -68 এর সাথে ভাগ হয়ে যাবে। তো এটা তো গ্রহণযোগ্য মান না, কারণ হচ্ছে n হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা ঋণাত্মক অথবা ভগ্নাংশ কোনোটাই হতে পারে না। তো এখানে তো ঋণাত্মক ভগ্নাংশ দুইটাই আছে, তো এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর এই যে দ্বিতীয় যে আরেকটা অংশ ছিল, সেখান থেকে আমরা n এর মান পাচ্ছি 21, এটা একটা গ্রহণযোগ্য মান, পদ সংখ্যা 21 হতেই পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ঢাকা বোর্ড 2025-এর বীজগণিত অংশের আলোচনা। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।